চেক ডিজনার হলে কিন্তু অপরাধ সংগঠিত হয়। সুতরাং কাউকে চেক দিতে গেলে অবশ্যই সতর্ক হয়ে চেক দিবেন। প্রায়শই কিন্তু আমরা শুনে থাকি বন্ধু বান্ধব থেকে, আত্মীয় স্বজন বা অনেকেই কিন্তু এই ধরনের বিপদে পড়ে থাকেন যে তারা কারো থেকে কোনো টাকা ধার নিলে বিপরীতে একটা চেক ধরিয়ে দেন এবং সেই ব্ল্যাঙ্ক চেক দেন। সেই ব্ল্যাঙ্ক চেকে তার পাওনা অর্থের চাইতে 3 গুণ, অনেকে 10 গুণ অর্থের বেশি অর্থ লাগিয়ে কিন্তু তারা মামলা দায়ের করে। এতে কিন্তু আপনি মারাত্মকভাবে যিনি চেক দিয়েছেন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুতরাং যেহেতু আপনি টাকা ধার নিয়েছেন, বিপরীতে চেক দিয়েছেন, যে পরিমাণ টাকা ধার নিয়েছেন ঠিক ওই পরিমাণ টাকা উল্লেখ করে চেক প্রদান করলে কিন্তু আপনি নিরাপদ থাকতে পারেন। অন্তত আপনি তো তার থেকে টাকা ধার নিয়েছেনই, আর সে তো আপনার থেকে টাকা পায়। সুতরাং ওই পরিমাণ অর্থ দিলে, অর্থ উল্লেখ করলে ওই পরিমাণ অর্থের পরে যদি আপনি মামলার শিকার হন তবুও কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। কিন্তু বিপরীতে যদি আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে থাকেন এবং ব্ল্যাঙ্ক চেকে যদি নিজের ইচ্ছামতো অঙ্ক বসিয়ে কিন্তু মামলা ঘটনা প্রায় ঘটছে এবং এ ধরনের ঘটনা কিন্তু আমরা অনেকেই জানি। আমি কয়েকদিন আগে একটি আমার এক মক্কেলের মামলা দেখলাম যে সেখানে মাত্র 10,000 টাকা তার থেকে ধার নিয়ে বিনিময়ে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, সেখানে সে 10 লক্ষ টাকা বসিয়ে কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং এই ঘটনাগুলো কিন্তু প্রমাণ করা যথেষ্ট কঠিন হয়ে যাবে আপনার জন্য। সুতরাং চেক ডিজনার যেহেতু একটু অপরাধ, আপনি যখনই যাকে চেক দিবেন, হ্যাঁ, যে পরিমাণ টাকা নিয়েছেন উল্লেখ করে, সময় উল্লেখ করে আপনি সেখানে চেক প্রদান করবেন। না হলে কিন্তু যে কেউ যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদগ্রস্ত হতে পারেন। বিশেষ করে অনেকে যারা জব করেন, জব হোল্ডারদের ক্ষেত্রে অনেক কোম্পানি কিন্তু এমপ্লয়ীদের থেকে ব্ল্যাঙ্ক চেক নেয়। এতে পরবর্তীতে গিয়ে যখন চাকরির কোনো প্রবলেম হয় তখন কিন্তু তাকে সে মামলার শিকার হতে হয়। আমি এরকম একটা মামলার কথা জানি। জনৈক খুব ভেরি জেন্টেলম্যান ভদ্রলোক মারা গিয়েছেন, তার থেকে এক ভদ্রলোকের থেকে উনি বন্ধুত্বের সম্পর্কের দোহাই দিয়ে তার এক কলিগের থেকে 6 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু তার বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা হয়েছে। মামলাটা এখনো চলমান, উনি কিন্তু ইন্তেকাল করেছেন এবং এই মামলার পরবর্তী দায়ভার কিন্তু তার পরিবারের উপর গিয়ে বর্তাবে অথবা তার সম্পদ বিক্রি করে কিন্তু পরিশোধ করা হবে। এটাই কিন্তু নিয়ম। সুতরাং কাউকে চেক দিলে অবশ্যই সাবধান, সতর্কতার সাথে চেক দিবেন। আজকে আমরা চেক ডিজনারের মামলা সম্পর্কে জানবো, আসুন আমরা জেনে নিই। ব্যাংক চেক ডিজনার একটি মারাত্মক অপরাধ। এটি শাস্তিযোগ্য অপরাধ। নিজের নামের চেক ডিজনার হলে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য নামে ইস্যু করা চেক যদি ডিজনার হলেই কিন্তু অপরাধ সংগঠিত হয়। তা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালের 138 ধারা অনুযায়ী চেক প্রত্যাখ্যাত হয়, মামলা দায়ের করা যায়। শুধু অপর্যাপ্ত তহবিলের জন্য কিন্তু চেক প্রত্যাখ্যাত হয় না, যে কোনো কারণে চেক প্রত্যাখ্যান হতে পারে। আর চেক প্রত্যাখ্যান হলেই কিন্তু আপনি মামলা দায়ের করতে পারেন। যেমন আপনি চেক দিয়েছেন বন্ধ অ্যাকাউন্টসের, বা চেক দেওয়ার পরে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন, বা চেক দিয়েছেন স্থগিত অ্যাকাউন্টের, এমন অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা স্টপ পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, বা আপনার স্বাক্ষরে একরকম আপনি করেছেন আর এক রকম, অথবা চালাকি করে আপনি টাকার পরিমাণ, অঙ্ক এবং কথায় 2 রকম লিখেছেন। আবার ধরা যাক আপনি মজা করে আপনার বন্ধুকে একটি চেক দিয়েছেন, আসলে সে আপনার কাছে কোনো টাকাই পায় না। এই চেকও যদি প্রত্যাখ্যাত হয়, আইন অনুযায়ী আপনি চেকের টাকা দিতে বাধ্য। অর্থাৎ যিনি চেক দিচ্ছেন তার কাছে যাকে চেকটা দেওয়া হচ্ছে সেই ব্যক্তি টাকা পান কিনা তা মুখ্য বিষয় নয়, বরং আপনি চেকটি দিয়েছেন এবং তা প্রত্যাখ্যাত হয়েছে মানে আইন অনুযায়ী আপনি একটি শাস্তিযোগ্য বা ক্রিমিনাল অফেন্স পানিশেবল আন্ডার দ্য ল করেছেন। প্রত্যাখ্যাত চেকের মামলায় শাস্তি কত দিনের হতে পারে? ব্যাংক চেকের অঙ্কের 3 গুণ পর্যন্ত জরিমানা অথবা 1 বছর পর্যন্ত জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে মনে রাখবেন, চেকের অঙ্কের যত গুণ পর্যন্ত জরিমানায় আরোপ হোক না কেন, বাদী কিন্তু চেকের সমপরিমাণ অর্থই পাবেন, বাকি অর্থ সরকারি কোষাগারে জমা হবে। নতুন আইনে অবশ্য কোর্ট হতে প্রথমবার 6 মাসের সময় দিয়ে জামিন দেওয়া হয়। নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে ব্যর্থ হলে কেবল চেক ইস্যুকারীকেই হাজতে গ্রহণ করা হয়। দোষী সাব্যস্ত হলে আপনি আপিল করতে পারবেন, কিন্তু আদালতে আপনাকে জরিমানার 50% টাকা কিন্তু জমা দিতে হবে। আর চেকের মামলায় হাজিরা দেওয়া কিন্তু সব বাধ্যতামূলক। হাজির না হলে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং মামলার জন্য নির্ধারিত প্রায় প্রতি তারিখে আপনাকে আদালতে হাজির থাকতে হবে। মামলা খুব দ্রুত নিষ্পত্তি হয় এবং একবার রায় হয়ে গেলে জরিমানার 50% টাকা জমা না দিলে কিন্তু কোনোভাবেই আপিল দায়ের করা যায় না। আর চেক পাওয়ার তারিখ হতে 6 মাসের মধ্যে চেকটি ক্যাশ করার জন্য উপস্থাপন করতে হবে। চেকটি যেদিন প্রত্যাখ্যান হবে সেদিন থেকে 30 দিন সময়ের মধ্যে চেকের অঙ্কের অর্থ দাবি করে লিখিতভাবে চেক প্রদানকারীকে নিয়ম অনুযায়ী নোটিশ প্রদান করতে হবে। চেক প্রদানকারী ব্যক্তি যেদিন ওই নোটিশটি পাবেন সেদিন থেকে 30 দিন সময়ের মধ্যে চেকের অঙ্কের অর্থ পরিশোধে ব্যর্থ হলে
পরবর্তী 30 দিন সময়ের মধ্যে অবশ্যই মামলা দায়ের করতে হবে। অর্থাৎ 30 দিন গণনার ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডার দিন গণনা করতে হবে, ওয়ার্কিং ডেজ নয়। আর হলো যদি আপনি কাউকে চেক দিয়ে থাকেন এবং চেকের তারিখ অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে এবং যাকে চেক দিয়েছেন সে যদি ব্যাংকের তারিখ অনুযায়ী ব্যাংক থেকে ফেরত আসে, তাহলে চেক ডিজনার হয়ে যাবে এবং সে আপনার নামে মামলা করতে পারবে। বর্তমানে চেক ডিজনার মামলা কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং ভালো অপরাধ। এখন আবার নতুন নিয়ম হয়েছে যে চেক ডিজনার মামলার 6 মাস পর টাকার পরিমাণ বেশি হয়ে যাবে। প্রথম অবস্থায় চেক প্রদানকারী কোর্টে একটি ডেট দিয়ে জামিন পেয়ে যাবে, কিন্তু তারপর যদি সেই ডেট অনুযায়ী টাকা প্রদান করতে না পারে তাহলে কিন্তু তাকে অ্যারেস্ট করে সরাসরি জেল হাজতে পাঠানো যাবে এবং 50% টাকা না দেওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হবে না। চেকে উল্লিখিত অঙ্কের টাকা অ্যাকাউন্টে না থাকলে ব্যাংকের পক্ষে টাকা দেওয়া সম্ভব হয় না এবং চেক প্রত্যাখ্যান করা হয়, যা চেক ডিজনার হওয়া নামে পরিচিত। ডিজনার হওয়া চেকের বাহক অ্যাকাউন্টধারী নিজে হলে সেটা কোনো অপরাধ নয়, কিন্তু যদি এমন হয় যে অ্যাকাউন্টধারী অন্য কাউকে চেক লিখে দিলেন এবং সেটি ব্যাংকে প্রত্যাখ্যাত হলো, তবে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। চেক ডিজনার হওয়ার 15 দিনের মধ্যে অ্যাকাউন্টধারীকে চেক ডিজনার হওয়ার বিষয়টি জানিয়ে চেকে উল্লেখিত অঙ্কের টাকা প্রদানের দাবি জানাতে হবে। আর 30 দিনের মধ্যে যদি দাবি জানানো না হয় তাহলে কিন্তু সেটি আইনের দৃষ্টিতে গ্রাহ্য হয় না। নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে অ্যাকাউন্টধারীকে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 140 ধারা অনুযায়ী চেকের স্বাক্ষরকারীর বাইরেও ওই কোম্পানির সকল পরিচালক, যদি কোম্পানি হয় আর কি, এবং কোম্পানি পরিচালনার সাথে যুক্ত ম্যানেজার, সেক্রেটারি ইত্যাদি যাদের ইচ্ছাকৃত বা গাফিলতিজনিত কারণে চেকটা প্রত্যাখ্যান হয়েছে তাদের সবাইকে আসামি করা যাবে। নোটিশ প্রদান, শাস্তি, আপিল সবই একরকমই হবে আর কি। তবে ব্যক্তি বা প্রোপাইটারশিপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধুমাত্র চেকের স্বাক্ষরকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা যায়। কোনো ব্যক্তি জামিনদার বা বন্ধকদাতার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না যদি না তারাও চেকের স্বাক্ষরকারী হন। আর চেকের স্বাক্ষরকারী মারা গেলে তার উত্তরাধিকার যারা থাকবে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। সুতরাং জানতেই তো পারলেন যে চেক ডিজনার হলে কি হতে পারে এবং এই মামলাটা কতটা গুরুত্বপূর্ণ মামলা এবং আপনি কত ভয়াবহ ধরনের বিপদে পড়তে পারেন। সুতরাং যাকেই চেক দিবেন খুব সাবধান। বিশেষ করে কর্মজীবী যারা 2টা পয়সার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে যান তাদের অনেকেই কিন্তু চেক দিতে বাধ্য হন। আমার তো মনে হয় যে আপনাদের ইউনিটি করে এই সমস্ত চেক আদান প্রদানের যে বিষয়টা এখান থেকে এড়িয়ে যাওয়া এবং বের হয়ে আসার ব্যবস্থা হওয়া উচিত। না হলে অনেক অসহায় ফ্যামিলির ছেলেকে আমি দেখেছি যারা 2টো ডাল ভাতের জন্য চাকরি করতে গিয়ে চেক দিয়েছে এবং কোনো কারণে প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তারা সেলস ফল করেছে, যে কারণে পরবর্তীতে গিয়ে তারা কিন্তু মামলার শিকার হয়েছে। এবং আমি গতকাল আমার এক সিনিয়রের সাথে কথা বললাম, উনি বললেন যে তার কাছে একটা কোম্পানির প্রায় 400 মামলা রয়েছে, সব চেক ডিজনারের মামলা। কারণ এরা ম্যাক্সিমাম হলো এমপ্লয়ি যারা চেক দিয়ে চাকরি নিয়েছিল এবং পরবর্তীতে গিয়ে তারা ভালো অপরচুনিটি পেয়েছে, সেখানে গিয়েছে, যে কারণে কোম্পানি রেগে গিয়ে তাদের উপরে চেক ডিজনারের মামলা দায়ের করেছে। আবার অনেক জায়গায় কিন্তু বাস্তবেও বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। সুতরাং কোনটা আসলে সঠিক অপরাধ আর কোনটা অপরাধ নয় সেটা তো আদালতে পরবর্তীতে গিয়ে প্রমাণিত হবে। কিন্তু চেক ডিজনারের যে মামলা, সেখানে কিন্তু যার বিরুদ্ধে চেক ডিজনারের মামলা করা হয়েছে তাকে কিন্তু ওই পরিমাণ অর্থ তাকে কিন্তু পরিশোধ করতেই হবে এবং উনি মারা গেলেও কিন্তু এটা মাফ হবে না। তার পরবর্তী প্রজন্ম উত্তরাধিকার অথবা তার সম্পদ বিক্রি করে কিন্তু এটা পরিশোধ করা হবে। সুতরাং যে কোনোভাবেই হোক না কেন চেক যেখানে প্রদান করবেন অত্যন্ত সতর্কতার সাথে বুঝে শুনে ভেবে চিনতে তারপরে আপনি ব্ল্যাঙ্ক চেক প্রদান করবেন। এই চেক প্রদান করবেন, তবে ব্ল্যাঙ্ক চেক প্রদান না করার চেষ্টা করবেন। যে সেখানে যদি কোনো অর্থের লেনদেন হয়ে থাকে তাহলে সঠিকভাবে সেখানে সেই অর্থের পরিমাণ উল্লেখ করে তারপরে হলো আপনি চেক প্রদান করবেন। আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছেন।